মার্কিন যুক্তরাষ্ট্র শুরুর দিকে যতটা ডেসপারেট ছিল, এখন বোধহয় তারা আসলে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজতেছে। ওই সমস্ত দেশের ইউএস বেস টার্গেট করে কিছু আক্রমণ হচ্ছে। আমাদের নাগরিকদেরকে আমরা শুরু থেকেই পরামর্শ দিয়ে আসছিলাম যে যে সমস্ত জায়গায় ইউএস মিলিটারি বেস আছে সেগুলো থেকে তারা একটু দূরে সরে যাওয়া এবং সংঘাতপূর্ণ অঞ্চলগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা। প্রথমে আমি যেটা বলি যে এই মধ্যপ্রাচ্যের সংকটের উপরে বা এই যুদ্ধে তো আসলে আমাদের কোনো ইনভলভমেন্ট কিংবা আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এটা শুরু হয়েছে, কখন শেষে আমরা জানি না। তবে সামগ্রিক পরিস্থিতি এটা দেখে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরুর দিকে যতটা ডেসপারেট ছিল, এখন বোধহয় তারা আসলে যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজতেছে। সেই দিক থেকে আমরা আশাবাদী যে হয়তো দ্রুত সময়ের মধ্যে এর একটা নিষ্পত্তি হবে, এবং আমরা এটাই সবসময় আল্লাহর কাছেও চাইবো এবং এটাই প্রত্যাশা করব যে যুদ্ধ দ্রুত বন্ধ হোক। কারণ মিডল ইস্টের সাথে আমাদের শুধু শ্রমবাজার না, আমাদের জ্বালানি, অর্থনীতি, আমাদের বাইলেটারাল সম্পর্কের বাইরেও অনেক ধরনের টাইস রয়েছে। সেই জায়গা থেকে আমাদের যেহেতু শ্রমবাজারের বড় একটা অংশ আসলে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, প্রায় ৭৫ লক্ষ আমাদের প্রবাসী শ্রমিক সেখানে আছে। এই যুদ্ধের ফলে আমরা যেটা ইতিমধ্যেই খবর পেয়েছি যে বাহরাইনে একজন, সৌদি আরবে দুইজন, দুবাই একজন, 4 জন এ পর্যন্ত আমাদের বাংলাদেশি নাগরিক মারা গিয়েছেন, আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। সমস্ত জায়গাগুলোতে আমাদের রাষ্ট্রদূতরা বোধহয় প্রথমবারের মতো এইভাবে বাংলাদেশি রাষ্ট্রদূতরা বিদেশে তার নাগরিকরা এইভাবে আহত হলে কিংবা সংঘর্ষে ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে এবং রাষ্ট্রদূতরা সশরীরে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং সমন্বয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পর্যবেক্ষণে তদারকিতে এই কাজগুলো হচ্ছে। যে এই 4 জনের মধ্যে একজনের মৃতদেহ এসেছে এবং একজনের মৃতদেহ আসলে এতটা আপনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেটা লাশের অস্তিত্ব ভাবে বোঝা যায় না। সেই বিষয়টা কিভাবে আমরা সুরাহা করব সেটা দুই দেশের আপনার আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত হবে। আর বাকি 2 জনের লাশ আনার প্রক্রিয়া চলছে। এবং একই সাথে আপনারা জানেন যে গতকাল রাতে আপনার মালদ্বীপে আমাদের 5 জন বাংলাদেশি রান্নার গ্যাসের আসলে বিস্ফোরণে, সিলিন্ডার বিস্ফোরণে আপনার তারা নিহত হয়েছে 5 জন। সেই 5 জনের বিষয়ে ইতিমধ্যে আমরা কথা বলেছি। আমাদের দূতাবাস কথা বলছে যে দুই দেশের আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো শেষ করে তাদের লাশ কিভাবে দেশে আনানো যায়। এবং এই যুদ্ধের ফলে আমরা দেখেছি যে আমাদের বেশ কিছু প্রবাসী অভিযোগ করেছে বা তাদের একটা সংকট দেখা দিয়েছে যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা শেষ হয়ে যাওয়ার দ্বার প্রান্তে। সেইটা বিবেচনা করে একেবারে বলা চলে আপনার এই মাসের শুরুতেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সংশ্লিষ্ট দেশগুলোর যারা ঢাকাস্থ দূতাবাসে আছেন রাষ্ট্রদূত হিসেবে, তাদেরকে মৌখিকভাবে বলা হয়েছিল যে আমাদের দেশের নাগরিকদের অন্তত তারা যেন এই ভিসার মেয়াদটা এক্সটেনশনের ক্ষেত্রে বিবেচনা করেন। পাশাপাশি ওই দেশগুলোতে আমাদের রাষ্ট্রদূতদের মাধ্যমেও তাদের ফরেন মিনিস্ট্রিকে জানানো হয়েছিল। শুরুর দিকে কাতার 1 মাসের মেয়াদ এক্সটেন্ড করেছিল। আমরা ইতিমধ্যে যে আপডেট পেয়েছি, কাতার, বাহরাইন এবং কুয়েত এবং 4টি দেশ মূলত আপনার তারা 31 মাস পর্যন্ত, 1 মাস বলতে 31 মাস পর্যন্ত তাদের দেশে যারা যাওয়ার, যারা যেতে পারে নাই, ভিসার মেয়াদ বর্ধিত করেছে। কিন্তু এখানে একটা বিষয় সবার আসলে মনে রাখতে হবে, মানে ভিসার মেয়াদটা অটো রিনিউয়াল হবে না, তাদেরকে আবেদন করতে হবে। তারা যেই দেশগুলো থেকে এসেছেন কিংবা যেই দেশে যাবেন ওই সমস্ত দেশের তাদের প্রতিষ্ঠানগুলো, সেটা কফিল কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে আবেদন করতে হবে, অথবা আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তারা যদি যোগাযোগ করে দেন, আমরা তাদের এই আবেদনটা পৌঁছে দিলে কেবলমাত্র তারাই এই সুযোগটা পাবেন। যারা আবেদন করবেন, তারা আবেদন না করলে কিন্তু 31শে মার্চ পর্যন্ত এই 4টা দেশের এই ভিসা মেয়াদের সুযোগটা তারা পাবেন না। নিরাপত্তা নিশ্চিত করেন বা এই যে দেশগুলোতে কিছু কিছু ঘটনা ঘটছে, এই দেশগুলোর সাথে কিন্তু ইরান সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না। ওই সমস্ত দেশের ইউএস বেস টার্গেট করে কিছু আক্রমণ হচ্ছে। আমাদের নাগরিকদেরকে আমরা শুরু থেকেই পরামর্শ দিয়ে আসছিলাম যে যে সমস্ত জায়গায় ইউএস মিলিটারি বেস আছে সেগুলো থেকে তারা একটু দূরে সরে যাওয়া এবং সংঘাতপূর্ণ অঞ্চলগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা এবং তাদের জায়গা থেকেও সচেতন থাকা। এর বাইরে তো আসলে এই মুহূর্তে আমাদের খুব বেশি কিছু করণীয় নাই। এবং ওই দেশগুলো তাদের নাগরিকদেরকে, বিদেশি নাগরিকদেরকে সুরক্ষায় নানা পদক্ষেপ নিয়েছে, যার ফলেই কিন্তু তুলনামূলকভাবে সহিংসতা বা মৃত্যুর সংখ্যাটা কম হয়েছে। ওই দেশগুলো কিছু পদক্ষেপ নিচ্ছে এবং মূলত ইরানের টার্গেট ইউএস মিলিটারি বেস, সাধারণ কোনো নাগরিকদের এলাকা বা বসবাসের এলাকা না। কিন্তু স্বাভাবিকভাবে এরকম একটা যুদ্ধ পরিস্থিতি শুরু হলে, যেখানে আমাদের অর্থনীতিতে মিডল ইস্টে একটা বড় ভূমিকা আছে, সেখানে কিছুটা প্রভাব পড়বে। কিন্তু আমাদের পাশাপাশি সেম টাইমে যেহেতু আমাদের মালয়েশিয়া,
থাইল্যান্ড, জাপান সহ আরো বেশ কিছু দেশে, কোরিয়াতে সুযোগ তৈরি হয়েছে। তো আমার মনে হয় যে আমাদের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রিলেটেড যে রেমিটেন্সটা আসতো মিডল ইস্টের যুদ্ধের ফলে কিছুটা প্রভাব পড়লে সেটা আমরা ব্যাকআপ দিতে পারবো। এই আপনার থাইল্যান্ড, জাপান, আপনার কম্বোডিয়া, এরকম কয়েকটি দেশ আবার ওপেন হওয়ার সুযোগ তৈরি হয়েছে।